এই যে দেখতে পাচ্ছেন, কি দেখতে পাচ্ছেন? দেখেন এই কাঠটাকে আমি কিভাবে কা আগের দিন নাই রে, নাইলে করে ভ্যানিশ করে দিতাম। আমার ওস্তাদ শিখাইছিল কেমনে হাতের কবুতর চোখের নিমেষে ভ্যানিশ করে দিতে হয়। কাকা ঘরে নাই খাবার, রান্ধন নাই আজ 3 দিন। কাকা যে বাড়ির স্বামী রোজগার করে তাগো বাড়িতে যা যা, ভাগারে যা, ভাগারে যা। লুকাই লাকি কই ওই যে কই ওই যে অক্ষণই দেখলাম। কিছু নাই, লুকাইছো কি? না কিছু নেই, কিছুই নাই। কই এই তো পাইছি। আজ আজ এই তাসরে আমি শেষ করব। আজ আমি এই তাস চুলাই দেব। আরে কি ঘরে নাই ভাত, আজ 3 দিন ধরে রান্ধন নাই। এটা দেখো তো তাসের খেলা, হ্যাঁ এটা হচ্ছে জাদু, ইন্দ্রজাল ম্যাজিক। অনেক সাধনা করে এটা শিখতে হয়। বাবুর আমার খেলা দেখে কি করতো জানো? হয়তো ফজল শেখ খালি ইংরেজিটা শিখলি না, ইংরেজি শিখলে তুই জগৎ বিখ্যাত হতে পারতি, পৃথিবী উদ্ধার করে সারতা। হ্যাঁ তাই করতাম। আচ্ছা দেখে তোমার একটা খেলা দেখাই। তোমার চুলে ফুল পরাই দিলাম, কন্যা পুষ্প দিলাম তোমার কেশে, নাও। পেটে নাই ভাত, খোপায় দেয় ফুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু সদাই টদাই নিয়ে আসছিলাম। কি আবার বাকি আবার না যাও। বাকি? আমি আপনার কাছে বাকি চাইছি, আর বাকি খাইছি কোনো দিন? খাও নাই। এই যে 269 টাকা। এই যে কই এটা? কই যে সাদা, এই যে দেখে আমাকে দাও। এই যে সাদা, আর মেয়ে দাও না দেখি। কই দেখি দেখি কোলা, আমি তো দেখি না, আমি তো দিই নাই। দেন এই যে সাদা, এই যে হ্যাঁ হ্যাঁ। জাদু দেখাও, জাদু দেখাও। আচ্ছা তুমি মানুষটা কি বলো তো? এই যে গতবার তুমি জাদু দেখে মার খেলে, তো তোমার শিক্ষা হয় না? হ্যাঁ এমনভাবে সাইজ করলে যে 3 মাস বিছানায় ছিলে, তাও শিক্ষা হয় নাই। শোনেন, সাইজ যারা করছিল তারা নিজেরাই এখন সাইজ হয়ে গেছে, বুঝছেন? খবর রাখেন না? ওই যে দেখেন, ওই যে জয় বাংলার নিশান আবার ফিরে আসছে, বুঝছেন? আর অমনি তোমার জাদু শুরু হয়ে আছে। হাসো হাসো। শোনেন, হাসি তার কারণ কি জানেন? পেটের খিদার চাইতে বড় জাদু আর নাই। অভাবে যারা চোর হয় তাকে জাদুটা বোঝা যায়, কিন্তু যাকে অঢেল আছে তারপরেও যারা চুরি করে সেই জাদুটা বোঝা যায় না। যারা চোর কিন্তু সাধুর বেশে ঘুরে বেড়ায় তাকে জাদুটাও বোঝা যায় না। হ্যাঁ, অনেক বড় জাদু। দেখি আপনার চুলটা, আপনার পাকা চুল থেকে এই লাল গোলাপটা বের করলাম। হ্যাঁ আবার ম্যাজিক শুরু করলা? না রে ভাই, ম্যাজিক আর না, ঘরে আমার পরিবার আছে, বুঝছেন? বাঘের মতো খালি ডোরা কাটার দাগ গায়ে নাই, কিন্তু সে বাঘের খালা। যদি শোনে যে আমি আবার ম্যাজিক দেখাইছি, তাহলে কি কইব জানেন? কইব যে আমার এই বিধবা বানাইতে চাও। এই ম্যাজিক দেখাইতে গিয়া এই যে যারা দেশের শত্রু, জনগণের শত্রু, তাকে ওই যে কুড়ালের কোপ খাইছিলাম এইখানে, এই যে এইখানে ভিতরে এখনো দাগ আছে।
আর ম্যাজিক না, নিজেরে কইছি ফজল শেখ ম্যাজিক ইস্তফা। আমারও তো সাহস না রে ভাই, যদি কোন ডরাইছি তাহলে হরে ভাই, আমি অর্ডিনারি মানুষ, আমার তো ডর করবই। সাহস ছিল বঙ্গবন্ধুর, বাঘের মতো মানুষ ছিল, আর আমি অর্ডিনারি মানুষ, আমার সাহস। যাও মদন ভাই, আপনার হিসাবের কথা ঠিকই আছে, পরে সময় করে শোধ করে দেবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রফেসর সাহেব। ওয়ালাইকুম সালাম। মাছটা কত নিল? একটু বেশি দাম নিয়েছে, 350 টাকা। বলেন কি 350 টাকা? মাছ না সোনা? মা ইলিশ মাছ খুব পছন্দ করেন, তাই। তা বললেন না তো কেমন আছেন? বাজার আর আসা যাবে না, আগুন। আছি, ভালোই আছি, ভালো কিছু হবে বলেই তো আশা করে আছি। ওয়ালাইকুম সালাম। আরে রাশেদ, তো কি খবর? এটা ভালো। বিজয় দিবসের অনুষ্ঠান তো চলে এলো, কি কদ্দূর, কি অবস্থা? আবৃত্তি ক্লাসগুলো ঠিকঠাক করে ফেলেছি, প্রায় শেষের পর্যায়ে। আচ্ছা, আর গান? গান, জাতীয় সঙ্গীত গেবো আমরা, আর নজরুল গীতি গাবে রুমিয়াপা ঢাকা থেকে এসে, প্রায় আসার পথে। কি বললে? রুমি আসছে ঢাকা থেকে, তুমি শিওর? শিওর, আজকে তো এসে যাওয়ার কথা, ফোনে তো তাই বললো। একটা ফোন করবো নাকি? হ্যাঁ রুমিয়াপা, আমি রাশেদ। আপনি কই? আমি এখন মুক্ত আকাশের নিচে নদীতে ভাসছি। কি সত্যি বলছি, কি বিশ্বাস হচ্ছে না? আমি এখন ট্রলারে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমি পৌঁছে যাব। এই ফিরোজ ভাই কথা বলবেন, দেবো দেবো? হ্যাঁ দাও। হ্যাঁ বাবু, এখন বলো। মানুষজনের যে অবস্থা না, মনে হয় যেন চোখ দিয়ে গিলে খাবে। আল্লাহ তোমাকে রূপ দিয়েছেন, মানুষদের দিয়েছেন চোখ, তাকে তো থাকবে। তুমি যে আসছো, তুমি তো সেটা একবার বলনি। কিভাবে বলবো? গতকাল রাতে তোমার সাথে যখন কথা হলো, পুরোটা সময় জুড়ে তুমি শুধু চাঁদের কথা বলেছো। চাঁদের জ্যোৎস্না, চাঁদ সোনার থালার মতো, আরো কত কি। তুমি তো চাঁদেই গানও গেয়ে ফেললে, জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। কি ভুলে গেছো? তুমি না বললে যে নদীর পাড়ে মাঠে বসে আমরা জ্যোৎস্নার আলোয় দুজনে গল্প করব, আর সেই লোভ সামলাতে না পেরেই তো আমি আজকে চট করে ছুটে চলে এসেছি। দুটা মাস আমি তোমাকে দেখি না, আমার যে কেমন ছটফট লাগছে আমি তোমাকে বলেই বোঝাতে পারবো না। কিন্তু একটা বার তো বলতে পারতে, তুমি আসছো যে। তুমি এখন কত দূর? আমি আসছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো না, লঞ্চ ঘাট থেকে সরাসরি আমার বাসায় চলে আসো। মা খুব খুশি হবেন, একসঙ্গে খাওয়া যাবে। ঠিক আছে? কি? ইলিশ, মা খুব ইলিশ পছন্দ করেন। ও তাই না? আর আমাকে আমাকে পছন্দ করে না? ভীষণ ভীষণ পছন্দ করেন। ঠিক আছে, যেটা বলেছিলাম, চলে এসো। মাকে বলবো সর্ষে ইলিশ রান্না করতে, তুমি তো আবার সর্ষে ইলিশ খুব পছন্দ করো। ঢাকার হোস্টেলে তো আর সর্ষে ইলিশ খুব একটা পাওয়া যায় না, তাই না? হ্যাঁ, তুমি যদি চলে আসো তখন আমরা একসঙ্গে বসে অনুষ্ঠানটা নিয়ে ডিসকাশনও করা যাবে, কি বলো? আমিও আমাদের অনুষ্ঠানটা নিয়ে। আসসালামু আলাইকুম। বাহ, ইলিশ মাছ, তারপরে ডাঁটা, বেগুন, নতুন আলু,
কচু শাক আবার ধইনা পাতাও আছে। ইলিশ মাছ দিয়ে ধরেন যে বেগুন দিয়ে যদি যে একটা ঝোল ঝোল করেন, আবার সাথে নতুন আলু একটু ধইনা পাতা ছেড়ে দিলেন, আর লাল লাল মরিচ দিয়ে আর লাল লাল ঝোল, মজাই আলাদা। আর ওই যে ইলিশ মাছের মাথা কাটা কুটো দিয়া এই কচু শাক চরচড়ি, জিভলায় পানি এসে যায়, অনেক দিন খাই না। একটা কাজ করুন না, দুপুরে চলে আসুন, যা যা পদ বললেন বাকি বলবো রান্না করতে, একসঙ্গে খাওয়া যাবে। না না, এই ম্যাজিক মাছটা তো একলা না, ঘরে পরিবার আছে না। তাতে কোনো সমস্যা নেই, আপনি তাকেও নিয়ে আসতে পারেন, চলে আসুন। না রে ভাই, আমার স্ত্রী তো অশিক্ষিত মানুষ, লেখাপড়া জানে না, আপনাদের সাথে কথাবার্তাও কইতে পারবো না। শেষে আপনার মায় কি করবো জানেন? কইব যে বেটিটার কোনো লাজ লজ্জা নাই, একেবারে নাক মুখ বুঝা চারটা খাই একেবারে দৌড় দিছে। মান সম্মান যাইব না কন। তার চেয়ে শোনেন, আমি যদি জুয়েলাইসের মতো জাদু করিতাম, তাহলে করতাম কি, আপনার এই ইলিশ মাছটা শূন্য ঝুলাই দিতাম, আর এক পাশে ব্যাগটা, বুঝছেন? কইতাম ওই আমার লগে লগে আমার বাড়ি আয়, ওরা হাঁটতে হাঁটতে আমার বাড়ির দিকে চলে যেত। বউরে কইতাম একেবারে মাখা মাখা করে রান্ধো। রানবো কি, ঘরে তো তেল মশলা কিচ্ছু নাই, আজকে 3 দিন কিছু খাই না, বুঝছেন? এমন কপাল নিয়ে জন্মাইছিলাম এই দেশে। জুয়েলাইচের কথা বললেন না, আপনি তো গ্রামে পড়ে আছেন, নইলে জুয়েলাইচের চাইতো নাম করা কেউ হতেন। ম্যাজিকটা কেন ছেড়ে দিলেন? কেন যে ছাড়লাম, আপনি নতুন আসছেন তো প্রফেসর হয়ে, আপনি অনেক কিছুই জানেন না। আসলে ম্যাজিক ছাড়তে বাধ্য হয়েছি, এই ফজল শেখ ম্যাজিক ছাড়তে বাধ্য হয়েছি। ম্যাজিকটা কেন ছাড়লেন? এই যে একটু আগে না খাওয়ার কথা বললেন না, ম্যাজিকটা না ছাড়লে তো না খাওয়া না পড়াই ব্যাপারটা হতো না, রোজগার হতো। না রে ভাই না, ম্যাজিক আর না, আমার ডর করে। ডর? কিসের ডর, কিসের ভয়? দেশের দুশ্মনদের জন্য এই ম্যাজিক ছাড়ছি। দেশের দুশ্মনরা যে আমার উপর কি করছিল সেটা একদিন আপনারা বলবো, আজকে না। হ্যাঁ, আসি, আসসালামু আলাইকুম। এই যে শুনুন, যে এটা নিন, ধরুন। কি বলেন? হ্যাঁ ধরুন না, আপনি আমাকে যেসব পদের কথা বললেন না, আপনি বাসায় যে আপনার বউকে বলবেন রান্না করে দিতে, ঠিক আছে? নিন। আর আপনি? আপনি খেলেই আমার খাওয়া হয়ে যাবে, ধরুন। না না না, কোনো কথা নেই, ধরুন ধরুন। আরে কোথায় গেলা? বাইরাও দেখো। হ্যাঁ, আরে কেন কই ভ্যানিস নাকি? হ্যাঁ, হরিউ ও বউ, আরে এই যে বউ, দিকে আসো, দিকে আসো। এত ডাকছো কেন? কি হইছে কি? কি? শোনা, এই দেখো, জাদু না, ম্যাজিক না, কামরুক কামরুক খাও না, একবারে পদ্মা নদী থেকে ফল দিয়া আমার হাতে ধরা দিছে। না, এইটাতে রান্ধো। এই যে বেগুন আছে, বেগুন দিয়ে সুন্দর করে একেবারে মাখা মাখা করে রান্না। আর ডালটা বুঝছো, চচ্চড়ি করো, ডালের চচ্চড়ি, আবার একটু ধনে পাতা ছিটাই দেবা। হ্যাঁ, মানুষ দেখুক যে ফজল শেখের চুলে আগুন জ্বলতেছে, আর বাতাসে ওই ইলশা মাছের ভাজা গ্রানটা মমা করতেছে, মমা মমা। তুমি এগুলো পাইলা কই? আরে পাইলাম কই মানে, জিনের বাচ্চা দিছে, জিনের বাচ্চা। দেখো, আমারে তুমি উল্টা সিধা বুঝাইবা না। পাইলা কই? বাজারে গেছো, হাত সাফাই করছো, বাটপাড়ির মাল বউরে খিলাইতে আইছো, তোমার কপালে। চলো চলো চলো। আরে 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 না না, সত্য কথা দিছি, সত্য কথা দিছি। জিনের বাচ্চা না, জিনের বাচ্চা না। শোনো শোনো শোনো, আরে স্বামীর গায়ে হাত দিলে বাণিজ্য যোগে যা, জানো না? শোনো, ওই যে প্রফেসর সাহেব আছে না, প্রফেসর সাহেব দিছে, ওই যে ফিরোজ শাহ। সত্য কইতাছি, না না না, সত্য তো? আরে বাবা, সত্য কইতাছি রে। বিবি সাহেব সুন্দর করে রান্না। হ্যাঁ,
বিজয় দিবসের অনুষ্ঠানে কিন্তু আমি রবীন্দ্রসঙ্গীত গাইব না। কি বলো, ছেলেপুলে অপেক্ষা করে বসে থাকো। আমি অন্য গান গাইব। অন্য গান মানে কোন গান? সেটা তুমি অনুষ্ঠানে শুনো। এবার আমি একটা উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি। কিসের উদ্দেশ্য? আমার মামার খুনিদের খুঁজে বের করতে হবে। তুমি জানো তারা কারা? না। তোমার জানার কথা না, তুমি তো এখানকার ছেলে না। আমিও জানি না, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে খুনি এই এলাকার কেউ, বাড়ি কেউ। কিন্তু তাকে তো খুঁজে বের করতে হলে তোমাকে সাক্ষী দিতে হবে, প্রমাণ লাগবে। প্রমাণ তো মানুষের স্মৃতিতে। এতদিন তাদের স্মৃতিকে ভুলিয়ে রাখা হয়েছিল, তাদের ভুলে যেতে বাধ্য করা হয়েছিল। আমরা সব ভয় দূর করে তাদের আবার জাগিয়ে তুলব। তুমি ভয়ের কথা বলে না? হুম। আজ সকালে বাজারে একজনের সঙ্গে দেখা হয়েছিল, সেও ভয়ের কথা বলছিল। ম্যাজিশিয়ান ফারুক শেখ। উনি এখনো আছেন? অনেক দিন তার কথা শুনি না। আগে স্কুলে আমাদের অ্যানুয়াল ফাংশনে উনি ম্যাজিক দেখাতে আসতেন। ভয়, এই ভয়ের কারণে, এই দেশের শত্রুদের কারণে সে ম্যাজিক দেখানো ছেড়ে দিয়েছে। তাকে আসলে বাধ্য করা হয়েছে। অনাহারে দিন কাটছে তার, কিন্তু সে কোনোভাবে ম্যাজিক করতে রাজি না। ম্যাজিক শো কোনোভাবে সে দেখাতে রাজি না, করবেও না। ৭১ আমাদের দেশে রাজাকার ছিল, আর এখন নতুন করে আবার তৈরি হয়েছে। আর ৭১ রাজাকাররাই এখনকারদের মদত দিচ্ছে। তুমি ফজল শেখের বাড়িতে যাবে? উনি তো অনেক পুরনো লোক, নিশ্চয়ই যুদ্ধের সময়কার ঘটনা ওনার মনে আছে। কিন্তু রিহার্সালের জন্য তো সবাই বসে আছে। তাহলে কাল যাই। রিহার্সালে চলো। না না প্রফেসর সাহেব, আমারে কিছু জিজ্ঞেস করবেন না। আমি কিচ্ছু জানি না, কিচ্ছু দেখি নেই, কিচ্ছু বুঝি না, তাই না প্রফেসর সাহেব? ভাবছিলাম আপনি আমার একটা ইলিশ মাছ আর কিছু তরি তরকারি দিয়ে অনেক বড় উপকার করছেন। অন্ত দেখি না, আপনি সুদে আসলে সেটা উসুল করতেছেন। ৭১ সালে আমার বয়স কত ছিল? বড় জোর ৮-১০ বছর। আমি কিচ্ছু জানি না, কিচ্ছু দেখি নাই, কিচ্ছু বুঝি না। আমার মাফ করবেন। কিন্তু আমার তো মনে হচ্ছে আপনি দেখেছেন, আপনি শুনেছেন। আপনি সত্যটাকে গোপন করতে চাইছেন কেন? মাগো, আমি তো অর্ডিনারি মানুষ, আমি তো ভয় পাইতেই পারি, তাই না? কথাটা ঠিক না। কেমনে ঠিক না? ৭১-এর সময় আপনার দেখাশোনার বয়স তো হয়েছিল, বোঝার বয়স তো হয়েছিল, তাই না? আপনি দেখেননি যুদ্ধ করেছিল কারা? অস্ত্র হাতে, বোমা বন্দুক রাইফেল হাতে। সাধারণ মানুষ, অর্ডিনারি মানুষ, এই বাংলার মানুষ, তারা যদি ভয় পেত তাহলে বাংলা কোনদিন স্বাধীন হতো না। তারা যদি ভয় পেত তাহলে মিলিটারিরা কোনোদিন এই দেশ ছেড়ে দিত না, বাংলাদেশ স্বাধীন হতে পারত। সাধারণ মানুষ, আপনার কথায় অর্ডিনারি মানুষ, তারাই এই দেশটাকে স্বাধীন করেছে। আচ্ছা চাচা, আপনি বলেন না ৭১ আপনি কি শুনেছিলেন?
মানে আমার মামা আব্দুল মাস্টারকে কে খুন করেছিল বলেন। মাগো আমার ডর করে, আমি কইতে পারবো না। কিসের ভয়? তারা আপনাকে ডর, আপনি কালো বলছিলেন ডর ভয়। আপনি বলুন, বলুন আপনি কি আপনি বলছেন না কেন? আপনি বলুন, বলেন বলুন। দেখেন তবে আমি আপনাদের একটা ম্যাজিক দেখাই। কই গো, এই যে দেখছো, এই যে সাহেব কালকে আমারে ওই মাছ তরকারি দিছিল, তুমি তো আমার লাঠি দিয়ে দাবড় দিছিলা। এই ম্যাজিকটা আমারই আবিষ্কার। বঙ্গবন্ধু যখন বাইচে ছিল তখন এই ম্যাজিকটা আমি হাটে বাজারে দেখাইতাম। তারপরে অনেক দিন বন্ধ আছিল, মানে বন্ধ রাখতে ছিল। তারপর 5 বছর, আবার 5 বছর পর যখন খেলাটা দেখানো শুরু করলাম, এই তুমি কি চাও? তুমি ভিতরে যাও, তোমার তো ম্যাজিক পছন্দ না, ম্যাজিক তো তার শত্রু, বুঝছেন না? এই যে দেখেন এই ম্যাজিকটা, এখানে আপনি কি দেখতেছেন? হ্যাঁ, কি দেখতেছেন? ভালো করে লক্ষ্য করেন। 4টা কি আছে? কি আছে এখানে? কুইন আছে 4টা। দেখেন চোখের নিমেষে আমি এটাকে বানাই দিব, কি জানেন? আপনাকে বানাই দিব আমি স্বাধীন বাংলার পতাকা। দেখেন এইবার আপনি দেখতে পারবেন 4টা স্বাধীন বাংলার পতাকা, এই দেখেন, তাই না? এই যে ম্যাজিকটা এখন যেটা দেখবেন, এটাই আমার শেষ ম্যাজিক। এরপরে আমি আর কোনো ম্যাজিক দেখিনি। এখানে কি দেখতেছেন? কি কি আছে এখানে? ম্যাজিকটা ছিল এই দেশকে নিয়ে, দেশকে যারা ভালোবাসে, দেশের জন্য যারা জীবন দিছে, দেশটার যারা নেতৃত্ব দিছে, সেইখান থেকে, যেখান থেকে শুরু হইল সেইখান থেকে, যে দেশটা স্বাধীন করছিল বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর ছবি। তারপর আবার ভ্যানিশ, তারপর কিছু নাই, বুঝছেন? তারপরে যে খেলাটা দেখাইলাম, সেই খেলাটা দেখাইতে গিয়া বুঝতে পারি নাই। মনে করছিলাম যারা জাদু দেখাইতেছে তারা সব আমার মতোই মানুষ, আমাকে মতো জীবনযাপনে বিশ্বাস করে, আমাকে মতো আদর্শে বিশ্বাস করে, কিন্তু না, আমার উপর ঝাঁপায় বললো। এই যে এইখানে, এই যে এইখানটা কোপ মারছিল, শেষ হয়ে যেতাম। বাঁচানোর মালিক আল্লাহ। আমারে কইল, আর যদি কোনোদিন ম্যাজিক দেখাস তাহলে চিরতরে একেবারে আসমানে পাঠাই দিব, তোর বউই বিধবা। আর যেটা কইল সেটা কম যায় না। বাইচে যে আছি উপর আল্লাহর হুকুম, ম্যাজিক ছাড়া দিলাম চিরতরে, আর না। যে দেশটাও যে বেঁচে আছে সেটাও আল্লাহর হুকুম, বেঁচে থাকবে সেটাও আল্লাহর হুকুমে। আপনি ভয় পাবেন না, আর কোনো কিছু গোপন করবেন না। এদের সবাইকে আমরা বিচারের কাঠগড়ায় নিয়ে যাব। হ্যাঁ, আর ৭১-এর খুনিদেরও। তাদেরকে বিচার করার মধ্য দিয়েই আমার দেশটাকে শুদ্ধ করার পালা শুরু হবে। আমি এবার এখানে এই জন্য এসেছি, এই প্রতিজ্ঞা নিয়ে যে আমার মামাকে খুন করেছে ৭১-এ যে রাজাকার, তাকে এবার খুঁজে বের করবই এবং তাকে উচিত শাস্তি দেব, বিচার হবে তার। কিন্তু সেই খুনি সে কি স্বীকার করবো?
অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের সকলের জন্য রয়েছে ম্যাজিক। আর এই ম্যাজিক একজন কৃতি ম্যাজিশিয়ান আমাদের সামনে প্রদর্শন করবেন এবং আমাদের এই এলাকারই সন্তান। তিনি হচ্ছেন প্রফেসর ফজল শেখ। প্রফেসর? হ্যাঁ, এবার প্রফেসর হইল কবে? কেন কলেজের মাস্টার ছাড়া ম্যাজিশিয়ানদেরকে তো প্রফেসর বলা হয়। তো প্রফেসর পিসি সরকারের নাম শোনেন নাই? জগৎ বিখ্যাত ম্যাজিশিয়ান। ম্যাজিকের আগেই দেখি ধন্দ লাগাইয়া দিল, ম্যাজিশিয়ান আবার প্রফেসর। ম্যাজিকের পরে জানি আবার কোন ধন্দ লাগায়। বাচ্চা লোকরা একটা তালি দেন। এবার হবে আমার ম্যাজিক শুরু। এই যে দেখছেন একটা পাত্র, দেখছেন জাদুটা এখন দেখ। আরে ভাই, আপনি মাথা চুলকাচ্ছেন, ভালো করে লক্ষ্য করেন, দেখেন এর মধ্যে কি আছে। হ্যাঁ, ক্যাপটা খুলে ফেলেন। হ্যাঁ দেখেন, ভালো করে লক্ষ্য করেন, কিছু আছে। হ্যাঁ হ্যাঁ, এইদিকে ভালো করে লক্ষ্য করেন। এই দেখেন, এটাকে আমি কি করলাম? হ্যাঁ, এটাকে ঢেকে দিলাম, কিচ্ছু নেই এর মধ্যে। এখন দেখেন এর মধ্যে, এই তো উড়ে যায়, উড়ে যায়। দেখেন, হ্যাঁ হ্যাঁ, দেখেন জোরে তালে, একটা কবুতরের বাচ্চা। দেখেন কেমন করে চলে আসলো। যাক বারা, এবার আমি দেখাবো একটু পকেটের খেলা। কিন্তু এই খেলাটা দেখাতে হলে আমার একজন এলাকার সম্মানিত সজ্জন সাধু ব্যক্তি প্রয়োজন হবে। তো আমি তো এই এলাকার মধ্যে দেখতে পাচ্ছি সামনের চেয়ারে উপবিষ্ট আছেন আমাদের সকলের সম্মানিত জনাব করম আলী মোল্লা। তো আমি মা রুমিকে অনুরোধ করছি, মা রুমি, তোমাকে একটু অনুরোধ করব, তুমি জনাব করম আলী মোল্লা সাহেবকে নিয়ে একটু মঞ্চে আসবে। যাও মা। জনাব করম আলী মোল্লা, আপনার একটা হাততালি দেন। খেলা দেখাতে হলে আপনাকে অবশ্যই জি মুরব্বী, আসসালামু আলাইকুম। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনার পকেটে কি আমি একটু হাত দিতে পারি? আচ্ছা, তার আগে আপনি বলেন যে আপনার পকেটে কি কি আছে, আপনার জিনিসপত্র কি কি আছে, আপনি একটু হাত দিয়ে দেখেন কি কি আছে। মোবাইল, মানি ব্যাগ, রুমাল, চশমাও আছে দেখছি আমি একটা। হ্যাঁ, আর কিচ্ছু নেই তো? দেখেন, আপনি হাত দিয়ে দেখেন ভালো করে। হ্যাঁ না, দেখেন দর্শক ভাইরা, উনি বলেছেন যে ওনার কাছে আছে মানি ব্যাগ, মোবাইল, চশমা, ঘড়ি, এগুলো। আর কিচ্ছু নেই, আপনার শুনেছেন? বলেন হ্যাঁ। আচ্ছা, এবার দেখেন আমার হাতে কিছু আছে, কিচ্ছু নেই। আমি একটু ওনার পকেটে হাত দিয়ে দেখি ওনার কোথায় কি আছে। দেখি দেখি দেখি, মনে হচ্ছে এই পকেটে কিছু আছে। হ্যাঁ, এই দেখেন একটা ডিম। হ্যাঁ, এটা একটা পচা ডিম ওনার পকেটে। বাচ্চা লোক, তাহলে এটা তোমার কারসাজি। তুমি এই ডিম তোমার হাত দিয়ে আমার পকেটে রেখেছো, তোমার কারসাজি, তোমার কারসাজি। দেখেন এরকম একটা সম্মানিত লোক পকেটে পচা ডিম নিয়ে ঘুরে, গন্ধ। আচ্ছা, আমি কি আপনার পকেটে আরেকবার হাত দিতে পারি? না 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 না। আচ্ছা ঠিক আছে, আপনি যখন না করছেন তখন তো করার কিছু নেই, আপনি চলে যেতে চাচ্ছেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, একটু মোলাকাত করে যান। হ্যাঁ, একই করম আলী সাহেব, আপনার হাতে রক্ত, এটা কি সেই রক্ত? কি পাগলের কথা কও, ৭১-এর রক্ত এখনো শুকায় নাই? না, শুকায় নাই। কার রক্ত? এই রক্ত আব্দুল মাস্টারের রক্ত। সোনার দেশটা কি ছিল আর কি হয়ে গেল এখনো চোখেও আসে। 1971 সাল
আমার বয়স তখন কত, 8-10 বছর বয়স। মুক্তিযুদ্ধের আগে আসতেছে বিজয়, পাকিস্তানিরা লেগুল তুলে পলাইতেছে। 16ই ডিসেম্বর বিজয় দিবস, জয় বাংলা, দেশ স্বাধীন। কিন্তু বিজয়ের মাত্র 2 দিন আগে ঘটলো এক ঘটনা, এখনো চোখের সামনে ভাসে। আমাদের গ্রামে ছিল আব্দুল আলী মাস্টার, যে ছিল আসলে মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বড় আশ্রয়। বীর মুক্তিযোদ্ধা, এইরকম খাড়া খাড়া পাক বাহিনী তাদের কাছে কিছু না। প্রত্যেক দিন 2টা-4টা করে কায়েদ। সেই আব্দুল মাস্টার খুন হলো। কেমনে খুন হলো, কে খুন করলো আর কেউ না জানুক, আমি তো জানি, আমি তো সাক্ষী। সেদিন রাইতে জঙ্গলের ভিতর দিয়া মুক্তিযুদ্ধকে খাওয়ানোর লেগা খিচুড়ির পাতিল মাথায় নিয়ে আমি যাইতেছি। হঠাৎ শুনি জঙ্গলের মধ্যে কেমন যেন একটা গুঙ্গানির গড় 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 আওয়াজ। ওই যে কোরবানির গরু জবাই দিলে যেরকম আওয়াজ হয়, সেরকম আওয়াজ। ডরাই গেল, জঙ্গলের মধ্যে খাপটি মারে বসে নিলাম। দেখি আব্দুল আলী মাস্টার কয়েকজন মানুষ তারা জাপড়ায় ধরে রাখছে, আর ওই করম আলী মোল্লা জবাই করতেছে। তারপরেই দেখলাম এক ম্যাজিক, মুক্তিযোদ্ধারা এসে পড়ছে গ্রামে। বীর মুক্তিযোদ্ধা হাতে রাইফেল, তারা গ্রামের রাস্তা দিয়ে হাইটে যেতেছে। গ্রামের মানুষ তাকে দেখানোর লাগিয়া রাস্তায় নেমে পড়ছে। তারাও স্লোগান দিতেছে, জয় বাংলা, জয় বাংলা, বাংলার জয়। কিন্তু তারপর আর একজন, কি তাজ্জব কাণ্ড, ওই করম আলী মোল্লারা ভেষ বদলাইয়া মুক্তিযোদ্ধা দলে মিশে গেছে। সেও স্লোগান দিতেছে, জয় বাংলা, জয় বাংলা। কি খেলে হাতের মধ্যে লাল তাস, মূর্তি হয়ে যায় কালো। লাল দগ্ধ রক্ত, মূর্তি হয়ে যায় আমাবস্যার মিশমিশ অন্ধকার। বাহ বাহ। আবুল মাস্টার আমার মামা। 71-এ উনি এখানকার স্কুলের হেডমাস্টার ছিলেন মুক্তিযোদ্ধাদের বন্ধু, পরম আশ্রয়দাতা। বাংলার মাটি তাকে ভোলে নাই, আর তার খুনিদের হাত থেকে রক্তের ধারাও মুছে যায় নাই। আমি তো দেখছি, আমি সাক্ষী, আমি নিজের চোখে দেখছি। আমি তো ম্যাজিক দেখাই, আমার চেয়েও বড় ম্যাজিক দেখছি। কিভাবে সুন্দর করে এই রাজাকারের দল, দেশের শত্রুরা মানুষের সাথে মিশে গেছে। রাজনীতির ম্যাজিক দেখে আমি তপ দেখাই গেছি। ফিরোজ সাহেব, আপনারা তরুণ মানুষ, মারুনি, আপনারা সাহসী, আপনারা আগে আসেন। ভয় পাইলে তো চলবো না। সারা দেশে এই যে করম আলী মোল্লার মতো রাজাকাররা যে ঘাপটি মেরে বসে আছে, তাদের খুঁজে বের করে, তাদের খুঁজে বের করতে হইব। খুনির হাতের রক্ত কখনো মুছে যায় না, ফজল শেখ সেটাই প্রমাণ করলেন। ফজল শেখ যেমন তার ম্যাজিকের মাধ্যমে
করমালির মতো যুদ্ধ অপরাধীকে আমাদের সামনে নিয়ে এসেছে, তেমনি অন্যান্য যুদ্ধ অপরাধী যারা রয়েছে তাদেরকে খুঁজে বের করে বিচারের কাঠগড়া পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদেরই।